গুড ইভিনিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা তাপের ঘটনাবলী সম্পর্কিত আমাদের তৃতীয় সেশন চালু করব। এর আগের সেশনে আমরা কঠিন পদার্থের প্রসারণ পড়েছিলাম, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং তাদের রাশিমালা। এই সেশনে আমরা মেনলি তরল পদার্থের প্রসারণ আর গ্যাসীয় পদার্থের প্রসারণ, মানে তরলের প্রসারণ আর গ্যাসের প্রসারণ সম্পর্কে আলোচনা করব। তো প্রথম যেটা আমরা পড়ব সেটা হচ্ছে তরলের প্রসারণ। তাপ দিলে তরল কীভাবে প্রসারিত হয় এবং তাপ তুলে নিলে তরল কীভাবে সংকুচিত হয়। যখন তরলের প্রসারণ বলতে আমরা যে কোনো তরল পদার্থকে যখন তাপ দিই বা তাপ প্রদান করি তখন কি তরল পদার্থ আয়তনে প্রসারিত হয়, এবং তাপ যখন তুলে নেওয়া হয় তখন তরল পদার্থ কি আয়তনে সংকুচিত হয়, মানে তার আয়তনটা কমে যায়। এখন যেহেতু তরল পদার্থর ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখবে এর কিন্তু শুধুমাত্র আয়তন প্রসারণ আছে, তরল পদার্থের ক্ষেত্রে তরলের শুধুমাত্র আয়তন প্রসারণ আছে, এর কিন্তু কোনো রকম দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্রফল প্রসারণ কিন্তু নেই। তার কারণ তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। আমরা তরলকে যে পাত্রে রাখি তরল কিন্তু সেই পাত্রের আকারই ধারণ করে, সুতরাং তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার কিন্তু নেই। সেই জন্য তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম কোনো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কও পাবো না, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কও পাবো না। এর ক্ষেত্রে শুধুমাত্র আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক পাবো, যেহেতু তরল পদার্থের একটা নির্দিষ্ট আয়তন রয়েছে। ঠিক আচ্ছা, ধরা যাক একটা কন্টেনারে আমরা কিছুটা তরল নিয়েছি। এই কন্টেনারের মধ্যে বা পাত্রের মধ্যে কিছুটা তরল আছে এবং এইখানে একটা বুনসেন বার্নার দিয়ে আমরা এটাকে হিট করছি, তাপ দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে কী হবে, যত আমরা তাপ বাড়াবো তত কিন্তু তরল পদার্থ আয়তনে প্রসারিত হবে, এবং তাপ যখন সরিয়ে নেব বা তাপ তুলে নেব তখন কিন্তু তরল পদার্থ আয়তনে সংকোচন হয়ে যাবে। এবার এই যে আয়তন প্রসারণ, এই আয়তন প্রসারণ কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে, বা আয়তন প্রসারণ কিন্তু দুরকম হয়ে থাকে, সেটা আমরা পরবর্তীকালে পড়ব। শুধু এটুকু মনে রাখতে হবে যে যখন যে কোনো তরলকে আমরা যদি তাপ দিই তাহলে পরে কিন্তু তরল পদার্থ আয়তনে বাড়তে থাকবে, না তার আয়তন প্রসারণ ঘটবে, এবং যখন আমি তাপ তুলে নেব তখন কিন্তু তার আয়তন সংকোচন ঘটবে। এবং এটা শুধুমাত্র কিন্তু তরলের ক্ষেত্রেই হবে, কঠিনের ক্ষেত্রে কিন্তু হবে না। কঠিন পদার্থের তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক রয়েছে, মানে দৈর্ঘ্য প্রসারণ হবে, ক্ষেত্রফল প্রসারণ হবে, মানে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক রয়েছে, এবং আয়তন প্রসারণ হবে, মানে আয়তন প্রসারণ গুণাঙ্ক রয়েছে। কিন্তু তরলের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি এর আয়তন প্রসারণটাই পাবো, মানে আয়তন প্রসারণ গুণাঙ্কটাই পাবো। এর কিন্তু কোনো রকম ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নেই, যেহেতু তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। আমরা যে পাত্রে রাখি তরল কিন্তু সেই পাত্রের আকারটা ধারণ করে। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল তরল পদার্থের ক্ষেত্রে। এবারে আমরা তরল পদার্থের মধ্যে ব্যতিক্রম একটা তরল রয়েছে, যেটা হচ্ছে জল। জলের কিন্তু প্রসারণ অন্যান্য তরলের মতো হয় না। এই যে তাপ দিলে পরে তরল পদার্থ আয়তনে প্রসারিত হচ্ছে এবং তাপ তুলে নিলে আয়তন সংকোচন হয়ে যাচ্ছে, তার মানে এই ঘটনাটা কিন্তু জলের ক্ষেত্রে হয় না। জলের ক্ষেত্রে এই ঘটনাটা ব্যতিক্রম। এই জন্য আমাদের একটা জলকে বলা হয় কি, জলের ক্ষেত্রে আমরা এর প্রসারণটা কী বলি, জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তোমরা এটা পড়েছো এর আগে যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ কী, বা জলজ প্রাণীদের উপর কী প্রভাব রয়েছে। আমি আরেকবার তাও বলে দিচ্ছি যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ, জলের ব্যতিক্রান্ত প্রসারণের ক্ষেত্রে একটা আগে ছবি সবার আগে আঁকতে হবে। যে ধরো এই পাত্রের মধ্যে আমরা জল নিয়েছি, পাত্রের মধ্যে জল ভর্তি আছে এবং এখানে বুনসেন বার্নার দিয়ে এটাকে তাপ দেওয়া হচ্ছে। তাহলে জলের ব্যতিক্রান্ত প্রসারণ কি না, যে কোনো তরলকে আমরা জানি তাপ দিলে পরে কি সেটা আয়তনে প্রথমে বাড়বে, তার মানে আয়তন প্রসারণ ঘটবে। কিন্তু জলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না। জলের ক্ষেত্রে কি, জলের ক্ষেত্রে প্রথমে যখন আমরা তাপ দেওয়া শুরু করব তখন কিন্তু এর আয়তন বাড়ার বদলে কমে যাবে, তখন এর আয়তন বাড়ার বদলে কমে যাবে, আয়তন প্রথমে এর কমে যাবে এবং যার জন্য কি ঘনত্বটা বাড়বে। ঠিক আছে, জলকে যখন আমরা তাপ দেবো তখন এর আয়তন বাড়ার বদলে আয়তন কমে যাবে এবং তার ফলে কি ঘনত্বটা বাড়বে। এবং এই যে আয়তন কমে যাচ্ছে তাপ দেওয়ার জন্য, এটা কিন্তু আপ টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এরকমই দেখাবে। তার মানে কি দাঁড়ালো, ধরো আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উত্তপ্ত করি, প্রথমে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, তারপর 4 ডিগ্রি। এই যে আমি তাপ বাড়িয়ে যাচ্ছি আপ টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, কিন্তু জলের তাপ দিলে পরে প্রথমে আয়তনটা আস্তে 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 বাড়ার বদলে কমতে থাকবে, মানে ঘনত্ব বাড়বে, এবং 4 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত কিন্তু এটা বজায় থাকবে। 4 ডিগ্রির পরে যেই আমি 5 ডিগ্রি চলে যাব তখন কিন্তু আয়তন কমার বদলে আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন কিন্তু আয়তন কমার বদলে আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং 4 ডিগ্রির পর থেকে আমি তাপমাত্রা যত বাড়াতে থাকবো, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি যত বাড়াতে থাকবো, ওর কিন্তু আয়তন আস্তে আস্তে বাড়তে থাকবে। তার মানে কি
তাপমাত্রা যত বাড়াবো আমি 4 ডিগ্রির পর থেকে, জলের প্রসারণটা কিন্তু অন্যান্য তরলের প্রসারণের মতোই হবে। তার মানে অন্যান্য তরলের ক্ষেত্রে কী ছিল, তাপমাত্রা বাড়ালে পর আয়তন বাড়ছিল এবং ঘনত্ব কমছিল। জলের ক্ষেত্রেও কিন্তু 4 ডিগ্রির পর তাপমাত্রা বাড়ালে পরে কিন্তু আয়তন আস্তে আস্তে বাড়তে থাকবে এবং যার জন্য ঘনত্ব কমবে। কিন্তু প্রথমে সেটা হবে না, যখন আমি 1 ডিগ্রি থেকে শুরু করব তখন কিন্তু সেটা হবে না, তখন কিন্তু তার আয়তন আস্তে আস্তে কমতে থাকবে এবং ঘনত্ব বাড়তে থাকবে। এই যে জলের একটা ব্যতিক্রান্ত ধর্ম, তাপ প্রদানের ক্ষেত্রে জলের একটা যে ব্যতিক্রান্ত ধর্ম, এটাকেই বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এক্ষেত্রে কী হয়, এই যে রিজিয়নটা 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রি, এই যে রিজিয়নটা, এখানে কিন্তু তাপ দিলে পরে প্রথমে জলের আয়তনটা আস্তে আস্তে সংকোচন ঘটবে, মানে আয়তনটা আস্তে আস্তে কমতে থাকবে। তাপ দেওয়া সত্ত্বেও কিন্তু আয়তন কমবে। আয়তন এই রিজিয়নে 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রি এর মধ্যে কিন্তু আয়তন কমবে। তার মানে কি, ঘনত্ব কিন্তু বাড়বে। 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত আয়তনটা কমবে এবং ঘনত্বটা বাড়বে। যেই 4 ডিগ্রি ছাড়িয়ে যাব আমি, 4 ডিগ্রির পর থেকে কিন্তু তোমার জলের প্রসারণটা অন্যান্য তরলের প্রসারণের মতো হবে। তার মানে আয়তনটা আমার বাড়তে থাকবে এবং ঘনত্বটা কমতে থাকবে। আয়তনটা বাড়তে থাকবে এবং ঘনত্বটা আমার এখানে কমতে থাকবে। এটা কিন্তু 4 ডিগ্রির পর থেকে। যখন আমি 4 ডিগ্রির পর আরও তাপমাত্রা বাড়তে থাকবো, তখন কিন্তু এর প্রসারণটা অন্যান্য তরলের মতো হবে। তার মানে কি, তার আয়তনটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং ঘনত্বটা কমতে থাকবে। এই যে 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রি এই যে তাপমাত্রার রিজিয়ন, 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রি এই যে তাপমাত্রার রিজিয়নটা, এই তাপমাত্রার রিজিয়নেই কিন্তু জলের প্রসারণটা অন্যান্য তরলের থেকে আলাদা হয়, যার জন্য জলের প্রসারণকে আমরা কি বলি, ব্যতিক্রান্ত প্রসারণ বলে থাকি। তাহলে মনে রাখবে যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ যদি জিজ্ঞেস করে যে কোন তাপমাত্রায় জলের ব্যতিক্রান্ত প্রসারণ সর্বোচ্চ হয়, উত্তর হবে তোমার 4 ডিগ্রি সেন্টিগ্রেড। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের প্রসারণ সর্বোচ্চ। জলের ব্যতিক্রান্ত প্রসারণ এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু সর্বোচ্চ। যদি আমরা কেলভিন আকারে প্রকাশ করি তাহলে এটা হবে 273 + 4 কেলভিন সমান 277 কেলভিন। মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন তাপমাত্রায় জলের ব্যতিক্রান্ত প্রসারণ ঘটে থাকে বা জলের ব্যতিক্রান্ত প্রসারণ সর্বোচ্চ। অ্যাকচুয়ালি জলের ব্যতিক্রান্ত প্রসারণ 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে ঘটে, কিন্তু যদি জিজ্ঞেস করা সর্বোচ্চ কোন তাপমাত্রায় ঘটে, তখন আনসার হবে আমার 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন। ঠিক আছে। আচ্ছা, যদি আমরা গ্রাফ প্লট করতে বলে যে ঘনত্বের সঙ্গে তাপমাত্রার একটা গ্রাফ প্লট করো, বা তোমাকে দিয়ে দিল যে আয়তনের সঙ্গে তাপমাত্রার একটা গ্রাফ প্লট করো, তাহলে গ্রাফটা কীরকম হবে না, ধরা যাক আমাকে দেওয়া হলো যে এটা এক্স অ্যাক্সিস ধরো আর এটা ওয়াই অ্যাক্সিস। এটা এক্স অ্যাক্সিস আমার, আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন। ঠিক। আচ্ছা, ধরো আমাকে বললো আয়তনের সঙ্গে তাপমাত্রা প্লট করতে বললো, তো এখানে টি তাপমাত্রা আর এখানে ভলিউম ভি আয়তন। তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের আয়তন, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে জলের আয়তন কি সংকোচন ঘটবে, কমতে থাকবে এবং ঘনত্বটা আস্তে আস্তে বাড়বে। এটা 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে ঘটবে, আয়তন সংকোচন ঘটবে এবং ঘনত্ব বাড়বে। যেই 4 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যাবো আমি, বা 4 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি যেই চলে যাবো, তোমার কিন্তু আয়তন প্রসারণ ঘটবে এবং ঘনত্ব বেড়ে যাবে। তাহলে যদি এই তাপমাত্রা ধরো 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা 4 ডিগ্রি, মানে এটা জলের কি ম্যাক্সিমাম ব্যতিক্রান্ত প্রসারণ ঘটবে। তাহলে আয়তনটা কী হবে, এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের কি আয়তনটা, যখন আমি তাপমাত্রা 0 ডিগ্রি থেকে আস্তে 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 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অবধি যাবো, যত আমি তাপমাত্রা বাড়তে থাকবো, জলের আয়তন কিন্তু বাড়ার বদলে কী হয়ে যাবে, জলের আয়তন কিন্তু আস্তে আস্তে কমার বদলে বেড়ে যাবে। কারণ তাপমাত্রা যদি আমি বাড়াই, তাহলে পরে কিন্তু অন্যান্য তরলের ক্ষেত্রে কী হয়, জলের অন্যান্য তরলের ক্ষেত্রে আয়তনটা কমে যাবে। তাপমাত্রা যদি আমি বাড়াই, তাহলে অন্যান্য তরলের ক্ষেত্রে কিন্তু আয়তনটা বাড়বে। তাপমাত্রা যদি বাড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে অন্যান্য তরল যদি হয়, জল ছাড়া অন্যান্য তরল, তাপমাত্রা যদি বাড়ানো হয় জল ছাড়া অন্যান্য তরলের ক্ষেত্রে, আয়তনটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু একমাত্র জলই, যার ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে কিন্তু আয়তন প্রথমে কমবে, আপ টু 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তার আয়তন কমে যাবে। 4 ডিগ্রি সেন্টিগ্রেডের পর থেকে কিন্তু আয়তনটা বাড়তে থাকবে। তার মানে গ্রাফটা কীরকম দাঁড়াবে, গ্রাফটা হবে এরকম। এই ভলিউমের সঙ্গে যদি আমি গ্রাফটা প্লট করি, তাহলে ভলিউমের সঙ্গে গ্রাফটা হবে এরকম। কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কিন্তু জলের আয়তন কমবে। এটা কিন্তু শুধুমাত্র জলের ক্ষেত্রে, অন্যান্য তরলের ক্ষেত্রে কিন্তু নয়, এটা শুধুমাত্র জলের ক্ষেত্রে। কারণ জলের ক্ষেত্রে আমরা কি জানি, প্রথম 0 ডিগ্রি থেকে তাপমাত্রা বাড়ানো শুরু করলে আয়তন বাড়ার বদলে আয়তন কমে যাবে। আয়তন বাড়ার বদলে আয়তন কিন্তু কমে যাবে। প্রথমে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কি আয়তন তার কমতে থাকবে এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি আয়তন কি সর্বনিম্ন হয়ে যাবে। তারপর থেকে আস্তে 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 আয়তনটা বাড়তে থাকবে।
ঠিক আছে? তাহলে যদি গ্রাফ প্লট করি তাহলে গ্রাফটা কিন্তু এরকম লাগবে, এবং এই 4 ডিগ্রি সেন্টিগ্রেডের পর যখন যাবে তখন কিন্তু আয়তন আস্তে 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 বাড়তে থাকবে এই, ঠিক? তাহলে সেক্ষেত্রে যদি ভলিউমের সঙ্গে আমি তাপমাত্রা প্লট করি তাহলে গ্রাফটা দেখতে লাগবে এরকম, ঠিক আছে? এবার যদি আমাকে যদি বলে ঘনত্বর সঙ্গে প্লট করতে, ধরো এখানে আমাকে দিয়ে দিল ঘনত্বকে আমরা প্রকাশ করি রো দিয়ে, ঘনত্ব দিয়ে দিল। ঘনত্বর সঙ্গে যদি আমি প্লট করি তাপমাত্রা, ঘনত্বের সঙ্গে তাপমাত্রা কীরকম করে প্লট হবে? কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের আয়তন কমবে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের আয়তন কমতে থাকবে এবং ঘনত্ব বাড়বে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের আয়তন কমবে তাপ দিলে পরে, এবং ঘনত্বটা বাড়বে। তাহলে সেক্ষেত্রে কি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি ঘনত্বটা সর্বোচ্চ হবে সেই অনুযায়ী। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 0 থেকে যদি আমি হিট করা শুরু করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, তাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি জলের তাপমাত্রাটা কি যদি আমি বাড়তে থাকি আস্তে আস্তে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি জলের আয়তনটা একদম কমে যাবে, এবং তারপর থেকে 5 ডিগ্রি যেই করবো আয়তন বাড়তে থাকবে। তার মানে কি আমার 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি ঘনত্বটা সর্বাধিক হবে। তার মানে সেক্ষেত্রে প্লটটা কী দাঁড়াবে? প্লটটা ঘনত্বের সঙ্গে যদি আমি প্লট করি, প্লটটা এরকম হয় ম্যাক্সিমাম। এই যে পজিশনটা, এই পজিশনটায় ঘনত্বটা আমার কী হবে? সর্বাধিক হবে। এই পজিশনটা আমার ঘনত্ব কী হবে? ম্যাক্সিমাম হবে, মানে সর্বাধিক হবে। ঘনত্বের সঙ্গে প্লট করলে গ্রাফটা হবে অনেকটা এরকম। তাহলে যদি খুব কঠিন প্রশ্ন দেয় তাহলে সেক্ষেত্রে এই গ্রাফ দুটো দিতে পারে, আদারওয়াইজ নাও দিতে পারে, বাট করে রাখবে। তাহলে একটা হলো ঘনত্বের সঙ্গে তাপমাত্রার লেখচিত্র, আরেকটা হলো আমার ভলিউমের সঙ্গে বা আয়তনের সঙ্গে তাপমাত্রা লেখচিত্র। এখন তরল পদার্থের প্রসারণের ক্ষেত্রে আমরা যদি আসি, তরলের প্রসারণের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে তরল পদার্থের প্রসারণ দুরকম হয়। কীরকম না, যে কোনো তরলকে যখন আমরা হিট করব বা তাপ দেব তখন কিন্তু তরলের প্রসারণটা কিন্তু অন্যান্য কঠিন পদার্থের ক্ষেত্রের মতো কিন্তু হয় না। কেন হয় না? কারণ ধরো একটা কন্টেনার, এই কন্টেনারে তরল আছে, যে কোনো তরল আছে, আমি এখানে বুনসেন বার্নার দিয়ে এটাকে হিট করছি। তাহলে সেক্ষেত্রে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা কি যে কোনো কঠিন পদার্থকে ডাইরেক্টলি আমরা সরাসরিভাবে হিট করতে পারবো বা তাপ দিতে পারবো, কিন্তু তরলের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আমাকে তরলকে তাপ দেওয়ার জন্য কি তাকে একটা পাত্রের মধ্যে নিয়ে সেই পাত্রটাকে বুনসেন বার্নারের ওপর রাখতে হয়, দিয়ে আমি তাকে হিট করি বা তাপ দিই। সরাসরি তো যে কোনো তরলকে বা জলকে, যে কোনো তরলকে সরাসরি তো তাপ দেওয়া যায় না। এমন তো নয় যে কোনো ধরনের জলকে আমি সরাসরি তাপ দেব, সেটা তো সম্ভব নয়। তাকে তো একটা পাত্রের মধ্যে আমাকে নিতে হবে, যে কোনো কঠিন পাত্রের মধ্যে নিতে হবে যে কোনো তরলকে, সেই পাত্রটাকে আমাকে হিট করতে হবে, তাহলেই জলটা আমার গরম হবে বা তরলটা গরম হবে। তাহলে সেক্ষেত্রে কী দাঁড়াচ্ছে না, এক্ষেত্রে তরল পদার্থের ক্ষেত্রে যখন আমি তাপ দেবো তাহলে সেক্ষেত্রে তরল পদার্থের ক্ষেত্রে দুটো প্রসারণ হবে। একটা হবে যে তরলটা আমি নিয়েছি সেই তরলের প্রসারণ, একটা হবে তরলকে যে পাত্রের মধ্যে রেখেছি, যে কঠিন পাত্রের মধ্যে রেখেছি সেই কঠিন পদার্থের প্রসারণ। এটা কিন্তু তোমার কঠিনের ক্ষেত্রে কিন্তু হয় না, একমাত্র তরলের ক্ষেত্রেই হবে। কারণ তরলকে কি আমি ডাইরেক্টলি কঠিনের মতো তাপ দিতে পারবো না, তরলকে আমাকে পাত্রের মধ্যে নিতে হবে, পাত্রের মধ্যে নিয়ে তবে আমাকে সেই পাত্রটাকে তাপ দিতে হবে। পাত্রকে তাপ দিলে তরলটা কি তাপ পাবে এবং তরল পদার্থ প্রসারিত হবে। তা তরলের প্রসারণের ক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা হচ্ছে তোমার তরলের প্রসারণ, যে তরল প্রসারিত হবে তাপ পেলে পরে, এবং কঠিন পদার্থের প্রসারণ। কারণ এই যে পাত্রটা তৈরি হয়েছে, পাত্রটা কোনো রকম কঠিন পদার্থ দিয়ে তৈরি হয়েছে, কোনো ধাতু দিয়ে তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে কঠিন পদার্থের প্রসারণ ঘটবে। তাহলে তরলের ক্ষেত্রে আমরা কি দুটো প্রসারণ পাই, একটা হচ্ছে তরলের ক্ষেত্রে আপাত প্রসারণ, একটা হয় তরলের ক্ষেত্রে প্রকৃত প্রসারণ। একটা হবে তরলের আপাত প্রসারণ, একটা হয় তরলের প্রকৃত প্রসারণ। এখন আপাত প্রসারণ কোনটা? আপাত প্রসারণ হচ্ছে যখন তাপ দিলে পরে তরল পদার্থের ক্ষেত্রে প্রসারণ ঘটছে এবং কঠিন পদার্থের ক্ষেত্রেও প্রসারণ ঘটছে। মানে তরলটাকে যে পাত্রের মধ্যে নেওয়া হচ্ছে, যে কন্টেনারের মধ্যে নেওয়া হচ্ছে সেটা ধাতুর তৈরি, সেই পাত্রটা প্রসারিত হবে, মানে পাত্রেরও প্রসারণ ঘটবে। তো শুধুমাত্র যদি আমি তরলের প্রসারণটা ধরে নিই, পাত্রের প্রসারণটা না ধরি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা তরলের আপাত প্রসারণ। আবার বলছি, আমি যদি শুধুমাত্র তরলের প্রসারণটাকেই কনসিডার করি বা তরলের প্রসারণটাকেই ধরি, পাত্রের প্রসারণটাকে যদি কনসিডার না করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা তরলের আপাত প্রসারণ। এবং প্রকৃত প্রসারণ কোনটা? প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের প্রসারণটাও আমি ধরবো এবং তার সঙ্গে যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের প্রসারণটাও আমি ধরবো, মানে দুটোই আমি ধরবো, তখন সেক্ষেত্রে হবে তরলের প্রকৃত প্রসারণ। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে যেহেতু তরলের দুরকম প্রসারণ হয়, তাহলে কি এদের প্রসারণ গুণাঙ্কও কিন্তু দুরকম হবে, এদের প্রসারণ গুণাঙ্কও দুরকম হবে। একটা হবে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, একটা হবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে সেক্ষেত্রে আমি কী করে বলবো না, ধরবো গামা আর, যেহেতু আয়তন প্রসারণকে কি আমরা তরলের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ হয়, ধ্রুব প্রসারণ তো ক্ষেত্র প্রসারণ হয় না, আগেই বলেছি। তাহলে সেক্ষেত্রে আয়তন প্রসারণকে আমরা কি গামা দিয়ে প্রকাশ করি।
এর আগে বলেছি দ্রুত প্রসারণ গুণাঙ্ক আলফা দিয়ে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা দিয়ে, আর আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা দিয়ে প্রকাশ করি। তাহলে গামা হচ্ছে তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণ, এবং যেহেতু আমি আপাত প্রসারণ ধরছি, তা আপাত প্রসারণ প্রকাশ করা হবে কি তোমার গামা এ দিয়ে, এবং প্রকৃত প্রসারণ প্রকাশ করা হবে গামা আর দিয়ে। তা আর মানে হচ্ছে তরলের ক্ষেত্রে কি এটা প্রকৃত প্রসারণ, গামা আর মানে তরলের আমি লিখব প্রকৃত প্রসারণ, আর মানে রিয়েল, আর গামা এ হচ্ছে তরলের আপাত প্রসারণ। এ মানে হচ্ছে এখানে অ্যাপারেন্ট বা আপাত, তাহলে এটা হবে তরলের আপাত প্রসারণ। তাহলে গামা আর তরলের প্রকৃত প্রসারণ এবং গামা এ হলো তরলের আপাত প্রসারণ, এবং এটা লিখতে হবে প্রসারণ গুণাঙ্ক। গুণাঙ্ক তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আর দ্যাট ইজ গামা রিয়েল প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এবং গামা এ মানে অ্যাপারেন্ট, দ্যাট ইজ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। এবং গামা যদি আমি বলি, এটা হবে তরলের কি কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক। কারণ এই যে গামা আর গামা এই দুটো হচ্ছে আমার, একটা হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে আপাত প্রসারণ, একটা প্রকৃত প্রসারণ, এবং গামা হচ্ছে তোমার কি কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। কারণ কঠিন পদার্থ বলতে কি, কঠিন পদার্থ বলতে এই পাত্রটা তো কঠিন পদার্থ, কারণ তরল পদার্থকে আমরা পাত্রের মধ্যে নিয়ে তাপ দেবো, তাহলে তাপ দিলে পরে কি তরল পদার্থটা যেরকম প্রসারিত হবে, কঠিন পদার্থটা তো প্রসারিত হবে। তো কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা একটা প্রসারণ গুণাঙ্ক পাবো। তো কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে আমার এখানে গামা, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাত্রের প্রসারণ গুণাঙ্ক বা কঠিন পাত্রের প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো আমি এখানে লিখব কঠিন পাত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখানে লিখবে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক, তাহলে গামা আর হলো তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, গামা এ হলো আমার তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, এবং গামা হচ্ছে কঠিন পদার্থ বা কঠিন পাত্র, যে পাত্রে তরলটা নেওয়া হয়েছে সেই কঠিন পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার এই গামা আর গামা এ এবং গামার মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে আমার গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস গামা। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান সমান আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। অনেক সময় অনেক বইতে দেখবে কঠিন পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্কটাকে গামা এস দিয়ে বলেছে। এস মানে হচ্ছে সলিড, এস মানে সলিড, তার মানে কি কঠিন পদার্থ। তো গামা না বলে অনেক বইতে গামা এস দিয়ে করা থাকে, তোমরা গামা এসও দিতে পারো, শুধু গামাও দিতে পারো। এস মানে হচ্ছে এখানে সলিড, তো গামা এস হচ্ছে কি কঠিন পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তার মানে গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস গামা এস, তার মানে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান সমান আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস কঠিন পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তা প্রকৃত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা বলেইছিলাম যে যখন আমরা তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক মানে শুধুমাত্র তরলের প্রসারণটাকে ধরবো, সেটা হবে কিন্তু আমরা শুধুমাত্র তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, এবং যখন আমরা প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলবো তখন সেক্ষেত্রে আমরা কিন্তু তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কটাকেও ধরতে হবে, সঙ্গে যে পাত্রে আমরা তরলটা নিয়েছি সেই পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্কটাকেও ধরতে হবে, সেটা হবে আমার প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। তার মানে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা আর সমান সমান হবে আমার আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা এ প্লাস যে পাত্রে তরলটা রেখেছি সেই পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, মানে গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস গামা এ। সেই সম্পর্কটা মনে রাখতে হবে। আচ্ছা, আমাদের আরেকটা প্রশ্ন আছে, প্রশ্নটা করে যে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা আর, তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা আর, এটা কি তরলের নিজস্ব ধর্ম? আনসার হবে ইয়েস, হ্যাঁ, তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক কিন্তু তরলের নিজস্ব ধর্ম। এই প্রশ্নটা দেয় যে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কটা কি তরলের নিজস্ব ধর্ম? উত্তর হবে ইয়েস, যে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা আর, এটা কিন্তু তরলের নিজস্ব ধর্ম। ঠিক, আচ্ছা, তো তরলের প্রসারণ এই অবধিই তোমাদের রয়েছে, এর থেকে বেশি পড়ার প্রয়োজন নেই, এই সম্পর্কটা পড়ে রাখবে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি গ্যাসের প্রসারণ। গ্যাসের প্রসারণ এখন এটা আমাদের লাস্ট গ্যাসের প্রসারণ। এখন গ্যাসের ক্ষেত্রেও কিন্তু তরলের মতোই ঘটবে, মানে গ্যাসের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কিন্তু গ্যাসের আয়তন প্রসারণটাই পাবো। তরলের মতো যেরকম তরলের শুধুমাত্র আয়তন প্রসারণটা পেয়েছি, গ্যাসের ক্ষেত্রেও কিন্তু আমরা শুধুমাত্র গ্যাসের আয়তন প্রসারণটাই পাবো। গ্যাসেরও কিন্তু দৈর্ঘ্য প্রসারণ আর ক্ষেত্র প্রসারণ পাবো না, যেহেতু গ্যাসেরও নির্দিষ্ট কোনো আকার নেই, সুতরাং গ্যাসের ক্ষেত্রে আমরা শুধুমাত্র তার আয়তন প্রসারণটাই পাবো। এখন একটা প্রশ্ন আসে, প্রশ্নটা বলে যে একই উষ্ণতায় সবথেকে বেশি
প্রসারণ কার হবে, কঠিন, তরল না গ্যাস? প্রশ্নটা দেয় যে একই উষ্ণতায়, তাপমাত্রা যদি এক থাকে, একই উষ্ণতায় কঠিন পদার্থ, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ, এই তিনটের মধ্যে আয়তন প্রসারণ কার সব থেকে বেশি হবে? উত্তর হবে কিন্তু গ্যাস। গ্যাসের আয়তন প্রসারণ সব থেকে বেশি এবং সবথেকে কম হবে আমার কঠিন। এটা মনে রাখবে যে তাপমাত্রা যদি একই যদি তাপমাত্রা দেওয়া হয় বা একই উষ্ণতা যদি দেওয়া হয়, তাহলে কার আয়তন প্রসারণ সব থেকে বেশি হবে? কঠিন পদার্থ, তরল পদার্থ না গ্যাসীয় পদার্থ? উত্তর হবে কিন্তু গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ সব থেকে বেশি এবং কঠিন পদার্থের আয়তন প্রসারণ কিন্তু সব থেকে কম। উষ্ণতা কিন্তু একই থাকতে হবে, ঠিক? আচ্ছা, তো ধরা যাক গ্যাসের প্রসারণের ক্ষেত্রে ধরা যাক একটা এরকম কঠিন আমরা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে কিছু গ্যাস এখানে রাখা আছে এবং একটা বুনসেন বার্নার দিয়ে আমরা এটাকে হিট করছি এবং এখানে ওপরে একটা পিস্টন লাগানো আছে। এই পিস্টনটা হচ্ছে ধাতুর পিস্টন এবং ঘর্ষণবিহীন পিস্টন। মানে পিস্টনটা যখন আমরা আপ ডাউন করব পাত্রের মধ্যে, তখন কিন্তু কোনোরকম কোনো পাত্রের দেওয়ালের সঙ্গে এটা ঘর্ষণ হবে না, ঠিক? আচ্ছা, ওই জন্য ঘর্ষণবিহীন পিস্টন। আর এটা হচ্ছে আমাদের গ্যাস ভেতরে রাখা আছে। এখন দেখো, গ্যাসের প্রসারণ কিন্তু আমরা দুভাবে করতে পারি। গ্যাসের প্রসারণ দুভাবে হয়, একটা হচ্ছে তাপমাত্রা আর একটা হচ্ছে চাপ। তাপমাত্রা যদি আমরা বাড়াই, বুনসেন বার্নার দিয়ে যদি আমি তাপমাত্রাটা বাড়িয়ে দিই, তাহলে পর্যন্ত গ্যাসটা কিন্তু আয়তনে প্রসারিত হবে এবং কমিয়ে দিলে আয়তন সংকোচন ঘটবে। চাপের ক্ষেত্রে কীরকম হবে না, এই ধরো তাপমাত্রা আমি কিছুই করলাম না, তাপমাত্রা যেরকম আছে সেরকমই রইলো। এই পিস্টনটাকে যদি আমি নিচের দিকে নামিয়ে দিই, পিস্টনটাকে নিচের দিকে নামিয়ে দিই মানে ওপর থেকে আমি নিচের দিকে এরকম নামিয়ে দিলাম পিস্টনটাকে, তো পিস্টনটাকে নিচের দিকে নামিয়ে দিলে পরে কী হবে, এটা নেমে যাবে। নেমে গেলে পরে কি গ্যাসের আয়তনটা সংকোচন হবে। একই রকমভাবে যদি পিস্টনটাকে আমি উপরে তুলে দিই, তার মানে কি এটা উপরে উঠে যাবে, মানে গ্যাসের আয়তনটা বেড়ে যাবে। তার মানে কি দাঁড়ালো, চাপের যদি আমি পরিবর্তন করি তাহলেও কিন্তু গ্যাসের আয়তন পরিবর্তন হবে। তার মানে চাপ যদি আমি বাড়িয়ে দিই, মানে পিস্টনটাকে যখন আমি নিচের দিকে ঠেলে দিচ্ছি, ওটা কিন্তু নিচের দিকে নেমে আসছে আরও, তার মানে আয়তনটা কমে যাচ্ছে, চাপ কিন্তু বেড়ে যাবে। মানে তোমার চাপটা যদি বাড়াই তারপর কিন্তু গ্যাসটা বেশি প্রসারিত হবে। আর যদি পিস্টনটাকে উপরের দিকে তুলে দিই, তার মানে কি আয়তনটা বেড়ে যাচ্ছে, মানে চাপ আমি কমিয়ে দিচ্ছি, মানে আয়তনটা বেড়ে যাচ্ছে, তার মানে কি গ্যাসটা কিন্তু প্রসারিত হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, চাপটা যদি আমি দিই তাহলে কিন্তু গ্যাসটা সংকোচন হবে। চাপ যদি আমি দিই তাহলে পরে কিন্তু গ্যাসটা সংকোচন হবে। মানে পিস্টনটাকে যদি আমি উপর থেকে নিচের দিকে নামিয়ে দিই, তার মানে কি চাপ প্রদান করছি, চাপ দিচ্ছি, তার মানে কি গ্যাসটা কিন্তু সংকোচন হবে, ঠিক আছে? মানে আয়তনটা কমে যাবে। আর যদি পিস্টনটাকে তুলে দিই ওপরে, তার মানে কি প্রেশারটাকে আমি লুজ করে দিচ্ছি, চাপটা কমিয়ে দিচ্ছি, তার মানে কি তখন আয়তনটা বেড়ে যাবে। বেড়ে গেলে কি গ্যাসটা তখন প্রসারিত হবে। তার মানে গ্যাসের প্রসারণটা এখানে দুরকমভাবে হয়ে থাকে, একটা হচ্ছে তাপের মাধ্যমে, আরেকটা হচ্ছে চাপের মাধ্যমে। সুতরাং গ্যাসের ক্ষেত্রে আমরা কি দুরকম আয়তন প্রসারণ গুণাঙ্ক পাবো, একটা স্থির তাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, একটা হলো স্থির আয়তনে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। একটা হচ্ছে স্থির তাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আরেকটা হলো আমার স্থির আয়তনে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে? যেহেতু গ্যাসের আয়তন প্রসারণটা দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে তাপের মাধ্যমে, একটা হলো চাপের মাধ্যমে। তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক দুটো হয়, একটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আমরা লিখব একটা হলো স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আমরা বলি রো পি, পি মানে প্রেশার, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর একটা হলো স্থির আয়তনে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। স্থির আয়তনে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটাকে আমরা বলি রো ভি। এখন স্থির আয়তনে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এটা তোমাদের সিলেবাসে নেই। স্থির আয়তনে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এটা তোমাদের সিলেবাসে নেই। আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে শুধুমাত্র স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলবো, সংজ্ঞা কী হবে না, স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখন এখানে মনে রাখতে হবে যে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা কাকে বলবো না, যে কোনো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ ঘটবে তাকে ওই গ্যাসের আমরা কি আয়তন প্রসারণ গুণাঙ্ক বলব। আবার বলছি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ ঘটবে তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এখানে ভালো করে লক্ষ্য করবে, আমি কিন্তু যখন সংজ্ঞাটা বললাম তখন কিন্তু কোথাও একক বৃদ্ধি করলে কথাটা বলিনি, মানে প্রতি একক বৃদ্ধি করলে কথাটা কিন্তু বলিনি। আমি বললাম কি 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করবে,
প্রতি একক আয়তনে কিন্তু প্রতি একক উষ্ণতা বা প্রতি একক তাপমাত্রা কিন্তু কথাটা আলাদা। প্রতি একক তাপমাত্রা বলতে কি 1 ডিগ্রি করে করে তাপমাত্রা যদি বাড়াই, প্রতি একক মানে হচ্ছে 1 ডিগ্রি করে করে তাপমাত্রা যদি আমি বাড়াই, আর 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি যদি আমি বাড়াই তার কথার মানে কিন্তু আলাদা। মানে কি, ধরো যে কোনো গ্যাসকে আমি ধরো 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দিলাম, তারপরে গ্যাসটাকে আয়তন প্রসারণ ঘটবে। আবার 1 ডিগ্রি থেকে যদি 2 ডিগ্রি দিই আয়তন প্রসারণ ঘটবে। আবার ধরো 2 ডিগ্রি থেকে যদি 3 ডিগ্রি দিই তাহলেও আয়তন প্রসারণ ঘটবে, তাপমাত্রা বাড়াচ্ছি তো। 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি দিই তাহলেও আয়তন প্রসারণ ঘটবে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে প্রসারণটা কিন্তু আলাদা আলাদা রকমের হবে, একই রকম হবে না। এটাই গ্যাসের কিন্তু ধর্ম। তার মানে এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্য কিন্তু 1 ডিগ্রি, এর ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি, এর ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি, এর ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি, এর ক্ষেত্রেও তাপমাত্রার পার্থক্য 1 ডিগ্রি। তারপরে তাপমাত্রার পার্থক্যটা কিন্তু এক, কিন্তু তাপমাত্রার পার্থক্য এক হলে আয়তন প্রসারণটাও একই রকম হওয়া উচিত, যেহেতু পার্থক্যটা সেম। আমি তো কোথাও বেশি বাড়াইনি, কোথাও এখানে বেশি বাড়াইনি, এমন তো নয় যে কোথাও আমি এখানে তাপমাত্রার পার্থক্যটা বেশি করে দিয়েছি, মানে তাপমাত্রাটা বেশি বাড়িয়ে দিয়েছি যার ফলে আয়তন প্রসারণটা বেশি হয়ে গেছে, তা তো নয়। তাপমাত্রার পার্থক্য সব জায়গায় কিন্তু 1 ডিগ্রি। তার মানে কি, গ্যাসের আয়তন প্রসারণটা কি এখানে তোমার একই হওয়া উচিত, কিন্তু গ্যাসের আয়তন প্রসারণ কিন্তু এক হয় না। তার মানে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি তুমি যদি তাপমাত্রা বাড়ানো হয়, এখানে গ্যাসের আয়তন যা প্রসারণ হবে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি কিন্তু আলাদা হবে, আবার 2 থেকে 3 ডিগ্রি আলাদা হবে, 4 থেকে 5 ডিগ্রি আলাদা হবে, এরকম করে করে কিন্তু চলতে থাকবে। তার মানে কি, প্রতি একক তাপমাত্রা যদি আমি বাড়াই, প্রতি একক ডিগ্রিতে যদি তাপমাত্রা বাড়াই, তাহলে পরে কিন্তু গ্যাসের আয়তন প্রসারণ কিন্তু আলাদা আলাদা হয়, একরকম হয় না। যেটা কিন্তু তরলের ক্ষেত্রে হতো, গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। সুতরাং গ্যাসের ক্ষেত্রে আমি কিন্তু কখনোই প্রতি একক তাপমাত্রা বৃদ্ধি এই কথাটা বলতে পারবো না, আমাকে বলতে হবে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করার জন্য। কারণ যেহেতু গ্যাসের ক্ষেত্রে প্রতি একক তাপমাত্রা বৃদ্ধি বা প্রতি একক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে গ্যাসের আয়তন কিন্তু বৃদ্ধিটা আলাদা আলাদা রকমের ঘটবে, মানে বাড়তে থাকবে, একটার সঙ্গে একটা কিন্তু কখনোই সেম হবে না, একই রকম হবে না। তাপমাত্রার পার্থক্য এক থাকলেও কিন্তু একই রকম হবে না, সেজন্য আমাকে কি 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি কথাটা বলতে হবে। আচ্ছা, তো নেক্সট আমরা চলে আসবো যে এই যে আমরা স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আর স্থির আয়তনে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক জানলাম যে গ্যাসের ক্ষেত্রে গ্যাসের প্রসারণের দুটো আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়, একটা স্থির চাপে, একটা স্থির আয়তনে। তো স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটা আমরা কি সেটা দেখব, কারণ স্থির আয়তনে তোমাদের সিলেবাসে নেই, ওটা পড়ার প্রয়োজন নেই আমরা। সুতরাং এখানে আমরা স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটা নির্ণয় করব। স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। আচ্ছা, তো ধরে নেব যে গ্যাসের ক্ষেত্রে সর্বদা প্রাথমিক উষ্ণতা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে আমি যখন গ্যাসটাকে তাপ দেব, তাপমাত্রা যখন বাড়াবো, আমি কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকেই শুরু করব, ঠিক? তাহলে গ্যাসের ক্ষেত্রে ওটা আবার কী হবে, সর্বদা সর্বনিম্ন প্রাথমিক উষ্ণতা বা সর্বদা প্রাথমিক উষ্ণতা। তাহলে আমি লিখব কি, গ্যাসের ক্ষেত্রে প্রাথমিক উষ্ণতা আমার কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি কিন্তু গ্যাসের ক্ষেত্রে যখনই গ্যাসকে হিট করবো বা তাপ দেবো, তার সর্বদা সবসময় কি প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমি কিন্তু তাপ দেওয়া শুরু করবো। তাহলে প্রাথমিক উষ্ণতা যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে প্রাথমিক আয়তন কত হবে? তাহলে এই যে প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের প্রাথমিক আয়তন কত হবে? V0, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের প্রাথমিক আয়তন হচ্ছে মানে V0। এবার তাপমাত্রা যদি আমি বাড়াই, ধরা যাক অন্তিম তাপমাত্রা হয়েছে আবার T ডিগ্রি সেন্টিগ্রেড, তাপমাত্রা বাড়াচ্ছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আস্তে আস্তে, অন্তিম তাপমাত্রা আমার হয়েছে বা অন্তিম উষ্ণতা হয়েছে আমার T ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে গ্যাসের ক্ষেত্রে অন্তিম উষ্ণতা সমান সমান T ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেক্ষেত্রে এই T ডিগ্রি সেন্টিগ্রেডে অন্তিম আয়তন কত হবে? অন্তিম আয়তন আমি ধরে নিচ্ছি VT, T ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে সেক্ষেত্রে স্থির চাপে আমি যদি বার করি যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে ρP, এটা স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে ভালো করে মনে করে দেখো যে যখন আমি আয়তন প্রসারণ গুণাঙ্ক পড়িয়েছিলাম তখন কিন্তু গামার একটা রাশিমালা ছিল তোমার কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক। কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক যখন পড়িয়েছিলাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক প্রত্যেকের ক্ষেত্রে একটা আলাদা আলাদা কিন্তু রাশিমালা ছিল। সেখানে আয়তন প্রসারণ গুণাঙ্কের একটা রাশিমালা ছিল। সেই রাশিমালাটা কি? সেই রাশিমালাটা হচ্ছে গামা ইকুয়ালস টু V2
মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এটা ছিল আমার কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা, গামা ইকুয়ালস টু V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এই রাশিমালা অনুযায়ী কিন্তু আমি এখানে বসাবো। তার মানে কি, V2 এখানে কী ছিল, অন্তিম আয়তন, V1 কী ছিল, প্রাথমিক আয়তন, আর T2 ছিল অন্তিম উষ্ণতা, T1 ছিল প্রাথমিক উষ্ণতা। তো সেই অনুযায়ী আমি কিন্তু এইখানে আয়তন প্রসারণ গুণাঙ্কের জায়গায় বসিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে আমার এখানে কী ছিল, V2 মাইনাস V1, তাহলে V2 ছিল আমার কি, অন্তিম আয়তন, আর V1 ছিল প্রাথমিক আয়তন। তাহলে অন্তিম আয়তন থেকে প্রাথমিক আয়তন এখানে বাদ দেওয়া হয়েছে। তাহলে এখানে আমার অন্তিম আয়তন কত, অন্তিম আয়তন হচ্ছে VT মাইনাস প্রাথমিক আয়তন কত, V0। ঠিক আছে, নিচে নিচে কী আছে, ওইদিকে V1 তো ছিল প্রাথমিক আয়তন, তাহলে এখানে আমার প্রাথমিক আয়তন কত, V0। তাহলে V0 বসাবো ইন্টু T2 মাইনাস T1, মানে অন্তিম উষ্ণতা মাইনাস প্রাথমিক উষ্ণতা। এখানে অন্তিম উষ্ণতা কত, অন্তিম উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেড, মানে T মাইনাস প্রাথমিক উষ্ণতা কত, প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 0। তাহলে এটাকে যদি আমি আরও ভালো করে লিখি, তাহলে গামা P ইকুয়াল টু আমার দাঁড়াবে কি, VT মাইনাস V0 বাই V0T, বিকজ T মাইনাস 0 তো আমার T হবে। তাহলে গামা P ইকুয়ালস টু দাঁড়াচ্ছে কি, VT মাইনাস V0 বাই V0T। এটাই হচ্ছে আমার কি, স্থির চাপে গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। এটা আমাদের মনে রাখতে হবে। বোঝা গেল? তাহলে গামা P ইকুয়ালস টু VT মাইনাস V0 বাই V0T। এটাই আমার স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। এটা মনে রাখতে হবে, কারণ এখান থেকে অঙ্ক আমাদের দেবে। আচ্ছা, নেক্সট আমাদের আরেকটা রাশিমালা আছে যেটা জানতে হয়, সেটা হলো যে এটা তো গেল আমার রো পি, তার মানে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। এবার আমরা যেটা পড়বো গ্যাসের অন্তিম আয়তনের রাশিমালা। গ্যাসের অন্তিম আয়তন মানে, গ্যাসের অন্তিম আয়তন কোনটা ছিল, আমার VT, যেটা আমরা ধরেছিলাম VT ছিল আমার গ্যাসের অন্তিম আয়তন। কারণ প্রাথমিক উষ্ণতা আমরা ধরেছিলাম কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রাথমিক উষ্ণতা আমরা ধরেছিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং 0 সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত ছিল, V0। অন্তিম উষ্ণতা আমরা ধরেছিলাম কত, T ডিগ্রি সেন্টিগ্রেড, এবং অন্তিম উষ্ণতা গ্যাসের আয়তন ছিল আমার কি, VT। সেই অনুযায়ী আমি রাশিমালা বার করলাম। তাহলে এবার আমাকে বার করতে হবে যে গ্যাসের অন্তিম আয়তনের রাশিমালা। অন্তিম আয়তনের রাশিমালা মানে এই VT আমার অন্তিম আয়তন। তো অন্তিম আয়তনের রাশিমালা আমাকে বার করতে হবে, এবং সেটা আমি কী করে বার করবো, ওই স্থির চাপে যে রাশিমালাটা আমরা এইমাত্র বার করলাম ওখান থেকেই বার করবো। তো স্থির চাপের ক্ষেত্রে রাশিমালা কী ছিল, গামা P ইকুয়ালস টু VT মাইনাস V0 বাই V0T। এইটাই ছিল রাশিমালা, VT মাইনাস V0 বাই V0T। এবার এখান থেকে আমাকে VTর ভ্যালুটা বার করতে হবে। VT হচ্ছে আমার কি, তোমার স্থির চাপে গ্যাসের অন্তিম আয়তন। তো গ্যাসের অন্তিম আয়তনের রাশিমালা মানে কি, আমি এখানে VT বার করতে হবে। তাহলে আমি সিম্পল এখানে কি ক্যালকুলেশন করে দেবো। তাহলে ক্রস মাল্টিপ্লাই যদি করি, তাহলে VT মাইনাস V0 ইকুয়াল টু গামা P V0T, বা VT ইকুয়ালস টু কত হবে, V0 প্লাস গামা P V0T, বা VT ইকুয়াল টু কত হবে, এখান থেকে V0 কমন নিয়ে নেবো, তাহলে 1 প্লাস গামা PT। এই হয়ে গেল আমার রাশিমালা অন্তিম আয়তনের, VT ইকুয়ালস টু V0 1 প্লাস গামা PT। এটা হয়ে গেল আমার স্থির চাপে গ্যাসের অন্তিম আয়তনের রাশিমালা, স্থির চাপে গ্যাসের অন্তিম আয়তনের রাশিমালা। আর এই ওপরেরটা হচ্ছে আমার কি, ওপরেরটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। তো এটা মনে রাখতে হবে, এই দুটো থেকেই কিন্তু আমাদের অঙ্ক দেয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমাদের আসে যে তোমার স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত। এই প্রশ্নটা তোমাদের দেয় যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, বা তার মানে এই গামা পির মানটা তোমাকে জানতে চাইবে যে গামা পি ভ্যালুটা কত, মানটা কত। তো এটা বার করতে হয় চার্লসের সূত্র থেকে। এটা সবসময় বার করবো আমরা কি, চার্লসের সূত্র থেকে। তাহলে সেক্ষেত্রে কী করে বার করবো না, এই সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। তোমাকে প্রশ্ন করবে যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, বা চার্লসের সূত্র থেকে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো। এভাবে কোশ্চেনটা দিতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সবার আগে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটা বার করব এখান থেকে, যে সেখান থেকে আমি এখানে স্থির চাপে গ্যাসের অন্তিম আয়তনের রাশিমালাটা বার করব, এবং এই রাশিমালাটাকে আমাকে কম্পেয়ার করতে হবে কার সঙ্গে, চার্লসের সূত্র অনুযায়ী। চার্লসের সূত্র সঙ্গে এই রাশিমালাটাকে আমাকে কম্পেয়ার করতে হবে বা তুলনা করতে হবে, তাহলেই আমি পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে চার্লসের সূত্রটা কী ছিল মনে রাখতে হবে। চার্লসের সূত্র কী ছিল, চার্লসের সূত্র ছিল VT ইকুয়ালস টু V0 1 প্লাস T বাই 273। এটা ছিল চার্লসের সমীকরণ। আমার চার্লসের ক্ষেত্রে গ্যাসের সমীকরণ ছিল এইটা। এবার এই দুটো সমীকরণকে আমি তুলনা করব, দুটো সমীকরণকে আমি এখানে তুলনা করব। আমি এখানে লিখব যে 1 নম্বর ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। তাহলে সেক্ষেত্রে যদি তুলনা করি, তাহলে দেখো এখানে যদি আমি যদি কম্পেয়ার করি তুলনা, তাহলে VT কেটে যাবে, এখানে V0 কেটে যাবে, এখানে দেখো 1 1 ক্যান্সেল হয়ে যাবে, এখানে T
ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি গামা পি সমান সমান 1/273। আবার বলছি, যদি কম্পেয়ার করি তাহলে কী হবে, ভিটি ভিটি ক্যান্সেল হয়ে যাবে, V0 ক্যান্সেল হয়ে যাবে, 1 ক্যান্সেল হয়ে যাবে, এই টি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি গামা পি ইকলস টু কি 1/273। এইটাই খালি পড়ে থাকবে, কারণ 273 তো নিচে আছে, তার মানে ওপরে নিশ্চয়ই 1 থাকবে, কারণ টি তো কেটে গেছে। তাহলে গামা পি ইকলস টু আমার কী দাঁড়াচ্ছে 1/273। এটাই হচ্ছে আমার কি স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, দ্যাট ইজ গামা পি ইকলস টু 1/273। এর ইউনিটটা হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড, ইউনিট হবে এখানে পার ডিগ্রি সেন্টিগ্রেড। এই গামা পি ইকলস টু 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই কোশ্চেনটা তোমাদের দেয়, ঠিক। তো আমাদের তরল পদার্থের প্রসারণ আর গ্যাসীয় পদার্থের প্রসারণ এখানেই শেষ। এর পরের সেশনে আমরা বাকি যেটুকু রয়েছে, আমাদের বেশ কিছু এরপরে টপিক রয়েছে, এবং তাপের পরিবাহিতা রয়েছে, রোধাঙ্ক রয়েছে, রোধ রয়েছে, এগুলো আমরা পরের সেশনে আলোচনা করে পুরো চ্যাপ্টারটাই কিন্তু পরের সেশনে আমাদের শেষ হয়ে যাবে। বেশ কিছু তারপর নিউমেরিক্যালস করিয়ে দেবো, এবং তোমাদের হিট চ্যাপ্টারটা এখানেই শেষ। থ্যাংক ইউ।